বেসিক কিউ অন ড্যানি র্যামিরেস। ইস্টবেঙ্গলে যে ড্যানি র্যামিরেস বলে যে প্লেয়ারটি জয়েন করেছে, তাকে নিয়ে আমার চ্যাট ফোরামে বেশ কিছু আলোচনা হয়েছে এবং সেই সংক্রান্ত সে আলোচনা সাহায্যার্থে আমি কিছু কিছু ছোটো ছোটো অডিও তৈরি করেছিলাম, যেটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তো আমার যে আজকের এর আগের যে অডিওটা ছিল ড্যানি কীরকম মিগেল এজের না থাকা, সেখানে দেখলাম অনেক কিছু কমেন্ট করেছেন, বেশ কিছু প্রশ্ন। তো সেই কিছু কিছু প্রশ্নের আমি চেষ্টা করছি একটু উত্তর দেবার। দেখুন, প্রথমে বলে রাখি, আমি যেটা শুরু থেকে বলে আসছি, আমার চ্যাট ফোরাম তো প্রায় 7-8 বছর ধরে চলছে। তো চ্যাট ফোরামে যে লোকের ফিডব্যাক থেকে এটা শুরু থেকেই আমি বুঝতে পেরেছি এবং আজকের দিনও দাঁড়িয়ে বলছি, প্রায় 90% ইস্টবেঙ্গল ফ্যান মিগেলকে রাখতে চেয়েছিল, তীব্রভাবে রাখতে চেয়েছিল। মানে ফ্যানদের মধ্যে দাবি দেওয়া 90%, আর 10% খুব কম 10% মানুষ তারা মিগেলের খেলা পছন্দ করতো না। সেই 10%-এর মধ্যে আমার পরিচিত কিছু লোক আছে যারা আমার চ্যাট ফোরামেই নিয়মিত লেখালেখি করে এবং আমিও সেখানে রয়েছি। এবার একটা প্রশ্ন হচ্ছে যে ড্যানি যে ভালো, আপনি কী করে জানলেন ড্যানি যে ভালো? ড্যানির খেলা আমি দেখিনি, পুরো খেলা না দেখে বোঝা সম্ভব নয়। কিন্তু যেটা আমি করলাম একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মতন, প্রথমত আমি ড্যানির ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, তার পেডিগ্রিটা বোঝার জন্য। তো সে হোসেবা বেইটিয়া যে ছিল তার মতনই প্রথমে স্পেনের টায়ার 3-তে ছিল। তারপর সে প্রায় টানা 6টা সিজন ফার্স্ট টায়ারে খেলেছে। পোল্যান্ডে খেলেছে 5টা সিজন, একটা সিজন খেলেছে বেলজিয়ামে, এবং তারপর একটা সিজন সে টার্কির টায়ার 2, তারপরে সে ইন্ডিয়াতে চলে আসে গত মরশুমে পাঞ্জাবে। তো পোল্যান্ডের টায়ার 1 কীরকম বলি, ইস্টবেঙ্গলে যে কোয়েসের সিজনে যে প্যালেটা যে ছিল, এনরিকে এসকাদা, মেক্সিকান যেই নাম্বার 9কে আমরা এনেছিলাম, সে কিন্তু পোল্যান্ডে গিয়েছিল। পোল্যান্ডে সে দাঁড়াতে পারেনি, বিভিন্ন হয়তো কালচারাল কারণে দাঁড়াতে পারেনি, আমরা জানি না ঠিক কেন, কিন্তু সে পোল্যান্ডে ট্রাই করেছিল টায়ার 1-এ। এবং আপনারা জানি না কে কে দেখেছেন যে মাইক ওকোরো ছিল ইস্টবেঙ্গলের যে আসিয়ান টাইমের যে একটা চ্যাম্পিয়ন স্কোয়াড ছিল, সুভাষ ভৌমিকের মাইক ওকোরো কিন্তু পোল্যান্ডের টায়ার 3-তে খেলতো, থার্ড টায়ারে। আর এই ড্যানি র্যামিরেজ এ কিন্তু 5টা সিজন সে পোল্যান্ডের টায়ার 1-এ খেলেছে এবং সে ইউরোপা লিগ বা ইউরোপা লিগ যেটা বলেন, সেখানেও সে খেলেছে এবং সেখানে সে বেনফিকার বিরুদ্ধে খেলেছে এবং সে গ্লাসগো রেঞ্জার্স, যে স্কটিশ যে ডার্বিটার হয়, মানে সেই রেঞ্জার্সের বিরুদ্ধে সে ম্যাচ খেলেছে, ওই ইউরোপা লিগেই খেলেছে তার পোল্যান্ড টিমের হয়ে। এবার আমি আগের আইএসএলের তার বেশ কিছু খেলার ওই হাইলাইটস যেটা অ্যাভেলেবেল, হাইলাইটসগুলো দেখলাম, কেননা পাঞ্জাবের ম্যাচ আমি আলাদা করে দেখিনি। তো একটা তো মোটামুটি, আমি তো আজ থেকে খেলা দেখছি না, একটা তো বোঝা যায় যে এই ছেলেটা ঠিক কীরকম কী ধাঁচের খেলে। আপনারা অনেকে বলছেন কি ট্যাপিং দেখে না, একটা ট্যাপিং দেখে না, হয়তো ট্যাপিংটার হয়তো আমি ক্লিপটা তৈরি করেছি, কিন্তু আপনি মোটামুটি সব টিমের বিরুদ্ধেই ওর ম্যাচের হাইলাইটসগুলো দেখলাম এবং হাইলাইটস জুড়ে র্যামিরেজই রয়েছে, মূলত 10 নম্বর র্যামিরেজ। সেটা খুব স্বাভাবিক, একটা বল প্লেয়ারের কাছেই তো সারাক্ষণ বলটা থাকবে, তার বল ধরা ছাড়া সেখান থেকে। এবং বলছেন যে মিগেলের থেকে ভালো, মিগেলকে তো আমার পছন্দই নয় শুরু থেকে। দেখুন না, আপনি হয়তো 10 জনের মধ্যে সেই 9জন যাদের কাছে মিগেল খুব ফেভারিট, সে আপনি আপনার মতামত নিয়ে থাকতেই পারেন, আপনার মতামতকে আমি খণ্ডন করছি না, মানে এখানে আমি কারোর সঙ্গে, ইনফ্যাক্ট আমি তাই ইউটিউবে কোনো রকম রেসপন্সও করি না, এখানে ইউটিউবে আমি জাস্ট অডিওটা আপলোড করি, আমার চ্যাট ফোরামে মূলত আলোচনা করি এবং আমার মনে হয় একটা গণতান্ত্রিক পরিবেশে সব মানুষের তার নিজস্ব মতামত ব্যক্ত করার একটা অধিকার থাকা উচিত। আমি তো বলছি 10 জনের মধ্যে 9জনেরই হাইলি ফেভারিট মিগেল, একজনের 1%, বা 10-এ 1 মানে 10%-এ মিগেল পছন্দ নয়, এবং কারণটা কিন্তু আমি এই এখন চলে যাওয়ার পর নয়, সারা মরশুম জুড়ে আলোচনা করেছি। যারা আমার চ্যাট ফোরামে এই বিগত 7-8 বছর ধরে লেখালেখি করে, আলোচনা করে, তারা জানে এটা নতুন কিছু নয়। আপনি হয়তো আমার চ্যাট ফোরামটা জানেন না, এখানে ইউটিউবে এসে শুনে বলছেন হঠাৎ করে মিগেল চলে যাওয়ার পর আঙুর ফল টক, ব্যাপারটা তা নয়। এরকম আরও কিছু কিছু ইস্টবেঙ্গলের ব্যাপারে আছে, সেটা নিয়ে
এবং আপনারা যদি দেখেন, আমাকে একটা মোহনবাগান ফ্যান বলছিল, এই দেখুন দাদা আপনাদের একটা ইস্টবেঙ্গল ফ্যান বলছে মিগেল সম্পর্কে, মানে মিগেল চলে যাতে সে হাউতাশ করছে। এবং ঠিক আছে ভাই, আমি তো কোথায় বলেছি যে ইস্টবেঙ্গলের সমস্ত ফ্যান চাইছে মিগেল চলে যাক? 90% ফ্যান তো চাইছিল মিগেল থাকুক। এবং আমি তাকে এটাও বললাম যে দেখো, মোহনবাগানেরও কিছু ফ্যান আছে প্রায় 10%, একই ওই 9-10 বা 90-10, তারা হাউতাশ করছে মিগেল আসার জন্য। মানে ইস্টবেঙ্গলে যে 90% হাউতাশ করছে মিগেল চলে যাওয়ার জন্য, মোহনবাগানেও আবার 10% ফ্যান আছে যারা হাউতাশ করছে, কপাল চাপড়াচ্ছে যে ড্যানি র্যামিরেস চলে গেল ইস্টবেঙ্গলে আর মিগেলকে আমরা নিয়ে এলাম। একটা ইগো দেখাতে বা যে মানে তারা নিজের মতন ভাষা ব্যক্ত করছে, আপনারা দেখে নেবেন এখন অনেক স্ক্রিনশট ঘোরাঘুরি করছে। আমি আমার চ্যাট ফোরামে ওরকম একটা মোহনবাগান ফ্যানের স্ক্রিনশট শেয়ার করেছি। আমাকে বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যান যারা বহুদিন ধরে আমার চেনে, তারা পাঠাতে থাকে, এ দাদা এটা দেখো স্ক্রিনশট, বা আমি আলাদা করে খুঁজি না, তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তো তারাই পাঠাতে থাকে। তো এই হলো আপনার ড্যানি র্যামিরেজের ব্যাপার, যে কোত্থেকে আমি বুঝলাম যে ছেলেটা ভালো। এবং আপনারা অনেকে যারা ওর বয়স নিয়ে বলছেন, আমি এই বয়স নিয়ে গতকাল একটা অডিও করেছিলাম, যে ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ, একটা মানুষের ক্রোনোলজিক্যাল এজ একটা হয়, বায়োলজিক্যাল এজ আর একটা হয়। ক্রোনোলজিক্যাল এজ কি? যেটা আপনার খাতায় কলমের বয়স, আপনার সার্টিফিকেট দেখে আপনি কবে কত সালে জন্মেছেন, ধরুন 2000 সালে জন্মেছেন, আজকে 2026, মানে আপনার 26 হচ্ছে আপনার ক্রোনোলজিক্যাল এজ। কিন্তু আপনারা দেখবেন একই বয়সের দুটো ব্যক্তি, ধরুন 30 বছরের একটা ব্যক্তি, একজন খুব সুন্দর জীবনযাপন করেন, আর একজন উচ্ছৃঙ্খল, যে 30 উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তার চেহারা দেখলেই বুঝবেন মানে কেমন যেন বয়সটা বেড়ে গেছে। আসলে সত্যি সত্যি তার আপনি যদি তার বায়োলজিক্যাল তার ইভ্যালুয়েট করেন, তার বিভিন্ন শরীরে মানে লাংস থেকে কিডনি থেকে শুরু করে ওইগুলো ক্ষয়টা অনেক বেশি, মানে কম্পারেটিভ টু ইজ ক্রোনোলজিক্যাল এজ 30, তার অ্যাকচুয়াল এজ হয়তো তার লাংস কিডনির হয়তো 45 হয়ে গেছে। তো সেই দিক দিয়ে আপনারা যদি দেখেন, এই যে লুকা মদ্রিচ খেলছে, মেসি খেলছে, রোনাল্ডো খেলছে, তাদের 40-এর আশপাশে কারো পেরিয়ে গেছে বয়স। আবার আমার মনে আছে, বাইচুংকে তো চোখের সামনে দেখেছি, ইস্টবেঙ্গলে খেলা শুরু করলো, তো বাইচুং, আইএম ভিজান, এদের মোটামুটি 27-28-এর মধ্যে এদের মানে খেলাধুলায় লাটে উঠে গেছিলো। বাইচুং খুব অল্প বয়সে শুরু করেছিল, তারপরে এই প্রায় 27-28-এর মধ্যে মানে মায়ের ভোগে চলে গেছিলো এদের খেলা। প্রক্রান্তরে আপনারা যদি দেখেন, প্রায় ওরকম বয়সে সুনীল ছেত্রী আবার নিজেকে ফেরত পেল। মানে সুনীল ছেত্রী কিন্তু শুরুটা খুব একটা ওর ভালো ছিল না, এই সাদামাটা একটা, তারপর মানে এদিক ওদিক মানে কোথাও কিছু হচ্ছে না, এরকম একটা বয়সে গিয়ে 26, 25, 26, 27 এরকম বয়সে ও বেঙ্গালুরুটা তখন শুরু হলো। তখন আমি ব্যাঙ্গালোরেই ছিলাম, চাকরি করতাম ব্যাঙ্গালোরে গিয়ে ওর একদম মানে একদম নতুন একটা মেটামরফোসিস হলো, একটা নতুন সুনীল ছেত্রীকে ভারতীয় ফুটবল আবিষ্কার করলো। আমাকে আবার কেউ কেউ মানে একজন দেখলাম জিজ্ঞেস করেছে অস্কার থাকবে কি থাকবে না, এইগুলো আমি বলতে পারবো না। আমি মানে কোনো সংবাদ মাধ্যম নই, আমার মানে কোনো গোপন সূত্র, কোনো সূত্র নেই। ইনফ্যাক্ট এই গোপন সূত্র ব্যাপারগুলো খুব অদ্ভুত। দেখুন, গোপন সূত্র মারফত আপনারা একটা ঘটনা বা কে আসবে কে চলে যাবে, এটা একটু আগে আপনারা জানতে পারেন, এর বেশি কিছু কিন্তু হয় না। ধরুন, যার দারুণ একটা গোপন সূত্র আছে, সেই সূত্র মারফত, মানে এরকম অনেক ইউটিউবার আছে দেখবেন, অনেক মিডিয়া চ্যানেল আছে, আপনি একটা ঘটনা মানে আপনার আশপাশের লোক জানার বড়জোর কয়েক ঘন্টা আগে জানলেন, কারণ আজকের দিনে কেউ একটা লিক করলে বাকিরা সাথে সাথে সেটা শেয়ার করে দেয়। সুতরাং গোপন সূত্র মারফত আপনি খুব বেশি জীবনে লাভবান হবেন না। একটা ঘটনা হয়তো 5 মিনিট আগে আপনি জানতে পারলেন, বা রিয়ালিটিতে তাও হয় না, হয়তো আপনি বাথরুমে গেছেন, বাথরুম থেকে এসে বেরিয়ে দেখলেন সবাই একটা খবর ছেপে দিয়েছে। এবার কে যে প্রথম গোপন সূত্র ছাড়লো, কে কপি করলো, আপনি জানেন না। সুতরাং বেসিক্যালি ওই গোপন সূত্রের পেছনে ছুটে ছুটে আপনি মানে খুব বেশি জানতে পারবে না। মানে এমন হবে না যে গোপন সূত্র আপনাকে কানে কানে ফিস ফিস করে বলবে আর গোটা দুনিয়া জানবে না। মানে সূর্য ওঠার মতন, মানে এমন না যে আপনি শুধু রোজ জানলা খুলে দেখছেন কাক ভোরে, মানে সূর্য উঠলো কি উঠলো না, সূর্য উঠলে সবাই জানতে পারবেন। সুতরাং এই অস্কার থাকবে কি থাকবে না আমি জানি না, যদি থাকে তো জানতেই পারবেন, আর চলেও যায় বা না নেয় অন্য কাউকে আনে, সেটাও আপনারা জানতে পারবেন। তো মূলত এই ব্যাপারটাই বলার ছিল, এই ড্যানি র্যামিরেস কীরকম। এবং ওরা আমি আরও কিছু কিছু ভিডিও দেখলাম, সুপার কাপেও খেলেছে, খেয়ালই ছিল না, সেই ক্লিপিংগুলো শেয়ার করলাম।
তো মূলত আপনি যদি দেখেন এই ড্যানি রেমিরেস কিন্তু খুব সুন্দর পাস দেয়, বা যদি আমরা সেরকম পাসিং ফুটবল খেলতে পারি তাহলে যেটা লাগবে এবার একটু ঠিকঠাক করে নাম্বার 9টা লাগবে। তো নাম্বার 9 নিয়ে একজনের সাথে আলোচনা হচ্ছিল, ভালো নাম্বার 9 পাওয়া খুব চাপের, কেননা এখন ওয়ার্ল্ড ফুটবলের সমস্ত টিমই একটা 9 নিয়েই খেলে মোটামুটি, তো সবাই চায় একটা দুটো ভালো 9 রাখা। এবার বাজারেও অত 9 নেই আপনার, সেক্ষেত্রে 9 যদি আপনার ঠিকঠাক আনতে হয় তাহলে ওই সেকেন্ড টায়ার আপনাকে ধরতে হবে। যেমন ধরুন এই এই ড্যানি র্যামিরেজ ভারতে আসার আগে কোথায় খেলতে, তো টায়ার 2তে চলে গেছিলো, টার্কিতে। তো আপনাকে তাহলে ধরুন কাতার, সৌদি, এগুলো টায়ার 2 থেকে আপনাকে ট্রাই মারতে হবে, বা চায়নার টায়ার 2 বা জাপানের টায়ার 2 থেকে। আপনার মনে আছে কিনা জানেন না, একবার মানে কয়েক বছর আগে একটা একটা কেনিয়ান একটা ফরওয়ার্ড, ওলঙ্গা না কি যেন ওর নাম, ওখানে খুব হইচই হয়েছিল, মানে আমরা ভেবেছিলাম ওকে আনতে পারবো, তারপর দেখলাম এত রেট ওর, ওকে আনা গেল না ইস্ট বেঙ্গলে। তো ও কিন্তু ওই টায়ার 2 থেকে জাপানের টায়ার 2তে গিয়েছিল, J2, সেখান থেকে J1 হয়ে তারপর রমরমর বাজার। তো যা আমাদের বাজেট টাজেট, যা আমাদের চাহিদা, মোটামুটি টায়ার 2টা থেকে যদি টার্গেট করা হচ্ছে, যে চায়না টায়ার 2 হোক বা জাপান টায়ার 2, কোরিয়া টায়ার 2, কাতার, এই দেশগুলো বা টার্কি, এখান থেকে টায়ার 2 থেকে যদি একটা চলনসই নাম্বার 9 আনা, যে দুটো হলে তো খুবই ভালো, অন্তত একটা আনা খুবই দরকার। কারণ আপনি দেখুন এই এজেকে নিয়ে যারা একটু মরাকান্না কাজ ছিল, যেটা আমি আমার আগের অডিওতেই বললাম, যেন একটা ক্রুশিয়াল টাইম আইএসএলের মরণ বাচন, মোহনবাগানের সাথে বড় ম্যাচ, সেই ম্যাচে কখন নামালো, প্রায় 60 মিনিটের পরে নামালো এজেকে। তো এজে বুঝতেই পারছেন মানে সে ধরনের নাম্বার 9 নয় যে খুব মোবাইল থাকবে। কালকে হারিকেনকে দেখছিলেন, মানে অবাক কাণ্ড, মানে কোন 9 না ডিফেন্ডার, সে একসময় শিশির ঘোষ একটু নেমে হেড টেড করতে বলে ডিফেন্স, মানে কর্নার কিক যখন টিম ডিফেন্ড করছে, আমরা অনেকে মানে হ্যাটা ব্যাটা করতাম, শিশির তো ডিফেন্ডার হয়ে গেল, কিন্তু এখন এই হারিকেন দেখুন একদম খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে একটা গোল বাঁচিয়ে দিল ইংল্যান্ডে। তো বলছিল আমাকে একজন যে খুব একটু মোবাইল দেখে একটা নাম্বার 9 লাগবে, মোটামুটি আইএসএল মানের যে নাম্বার 9, যেটা আমি বলছিলাম এই ড্যানি র্যামিরেজের ক্ষেত্রে, আপনারা যারা হোসেবা বেটিয়াকে মনে আছে, খুব জ্বালিয়ে খেয়েছিল ইস্ট বেঙ্গলকে, খুবই জ্বালিয়েছিল মানে কোয়েসের সেকেন্ড সিজনে, তখন তো কোভিডও চলে এলো। তো দাপিয়ে বার করে নিল লিগটা মোহনবাগান। তো সেই হোসেবা বেটিয়ার আপগ্রেডেড মানে কুইকার ভার্সন বা আইএসএল উপযোগী ভার্সন হলো আপনার এই ড্যানি র্যামিরেজ। তো এটাই বলার ছিল। এবার ওই ড্যানি র্যামিরেজকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, এই অডিও এবং আমার আগের অডিওর মাধ্যমেই আশা করি আমি বেশিরভাগটা বলে দিলাম। আর ওই ভেতরে খবরটা ওরা আমার কাছে নেই, আর যাদের কাছে আছে তারা যেই মুহূর্তে লিক করবে সাথে সাথে আপনি জেনেও যাবেন, মানে তাদের মারফত বা অন্যদের মারফত। সকলে ভালো থাকবেন।